ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের তেল আবিব সহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও আক্রমণ। তেহরানের অস্ত্র উৎপাদন কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা। দ্রুতই যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের। সক্ষমতা হারিয়ে এখন আর হুমকি নয় ইরান, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বললেন মার্কিন প্রেসিডেন্ট। তেল আবিব সহ ইসরায়েলের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু করে আইআরজিসি। অন্যদিকে তেহরানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। দেশটির অন্তত 15টি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে আইডিএফ। ইসরায়েলের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে বড় আকারের হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিবের কাছে বেনেই ব্রাক এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া পেতাহ তিভকা ও রোশহাইন এলাকায় ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার ভয়াবহতায় দেশটির লাখ লাখ মানুষ প্রাণ ভয়ে বাংকারে আশ্রয় নিয়েছেন। ইরানে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। গত 2 দিনে ইরানের রাজধানী তেহরান ও এর আশপাশে 4 শতাধিক হামলা চালিয়েছে আইডিএফ। এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমপ্লেক্স সহ 15টি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার দাবি তাদের। তেল আবিব বলছে, তেহরানের উন্নত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণের জায়গাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে এই বিশেষ অভিযানে, যদিও এই বিষয়ে কিছু জানায়নি আইআরজিসি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে তাদের আকাশসীমায় ঢুকে পড়া একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নিজেদের 2 শতাধিক কর্মী সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। অন্যদিকে লেবাননে চলছে রক্তক্ষয়ী লড়াই। হিজবুল্লাহ দাবি করেছে তারা আকাশ সীমায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি শত্রুপক্ষের যুদ্ধ বিমানকে ধাওয়া করেছে। গত একদিনে দেশটির দক্ষিণাঞ্চলে লড়াই করতে গিয়ে ইসরায়েলের প্রায় অর্ধশত সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে আইআরজিসি। তাদের মতে প্রতিরোধ ফ্রন্টকে দুর্বল ভাবলেও ময়দানে তার উল্টো চিত্র ফুটে উঠেছে। আইআরজিসি জানায়, প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করেছে অত্যাধুনিক প্রযুক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কাছে কার্যত অসহায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানের তরুণ সমাজ ও সাধারণ মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে। তেহরানে শাসক পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পাশাপাশি দেশটির নেতৃত্বের চেইন অফ কমান্ড অটুট রয়েছে। এদিকে বিশ্ববাজারের অস্থিরতার দায়ভার নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানি শাসন ব্যবস্থার পতন অথবা দেশের ভেতরে বড় ধরনের বিদ্রোহ সৃষ্টির লক্ষ্যে তেহরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু গত কয়েকদিনের চিত্র বলছে ভিন্ন কথা। ইতিহাসের পৃষ্ঠা প্রমাণ করে যে বাইরের শত্রুর আঘাত সবসময় একটি জাতিকে ভেতরের বিভেদ ভুলিয়ে ঐক্যবদ্ধ করে। ইরানেও তার ব্যতিক্রম হয়নি। ইরানের যে তরুণরা কিছুদিন আগে সংস্কারের দাবিতে রাজপথে সরব ছিল, নিজ দেশে বিদেশি হামলার পর তারা এখন দেশের পতাকা হাতে সংহতি জানাচ্ছে। ট্রাম্প প্রশাসন আশা করেছিল এই হামলায় রেজিম চেঞ্জ বা শাসক পরিবর্তন ত্বরান্বিত হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইরানিদের মাঝে জাতীয়তাবাদী চেতনা আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে নিজের রাজনৈতিক রক্ষা কবচ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন শক্তি প্রদর্শন করে তেহরানকে নতজানু করতে, কিন্তু সমরবিদরা বলছেন কৌশলগত লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ। ইরানের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তাদের যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা নেতৃত্বের চেইন তা এখনো অটুট আছে। ফলে শাসক পরিবর্তনের যে স্বপ্ন হোয়াইট হাউস দেখেছিল তা এখনো আকাশকুসুম কল্পনাই বলা যায়। এদিকে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার দায়ভার ট্রাম্প ও নেতানিয়াহুর ঘাড়েই পড়ছে। বিশ্লেষকরা বলছেন, বোমা মেরে হয়তো স্থাপনা ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির আদর্শ বা দৃঢ় মনোবল গুড়িয়ে দেওয়া যায় না। দেশের মানুষের এমন দৃঢ় ঐক্যে ইরান এখন আরও বেশি রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক হয়ে ওঠার সুযোগ পেয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সাথে যুদ্ধ সমাপ্তির পথে। ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন মার্কিনরা এখন নিরাপদ। ইরান যুক্তরাষ্ট্র ও বিশ্বকে আর হুমকি দেওয়ার সক্ষমতা হারিয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। ইরানের বর্তমান প্রশাসন ব্যবস্থাকে সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও জানান, আর 2-3 সপ্তাহ চলবে যুদ্ধ।
স্থানীয় সময় বুধবার রাতে ইরান ইস্যুতে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত ভাষণে ট্রাম্প মার্কিন জনগণকে আশ্বস্ত করেন ইরান যুদ্ধ সমাপ্তির পথে। বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বকে নিরাপদ রাখতেই ইরানের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। সুনির্দিষ্টভাবে আর মাত্র 32 দিন পর ইরান কারোর জন্য হুমকি হতে পারবে না বলে দাবি করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির বর্ণনা দেন। জানান, ইরানের নৌ বিমান বাহিনী পুরোপুরি শেষ, মিসাইল সহ হামলার সক্ষমতাও কমে এসেছে। এদিকে এক সাক্ষাৎকারে ন্যাটোর আবারও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এই যুদ্ধে ন্যাটোর সামরিক সহায়তাকে নিষ্ক্রিয় ও দুর্বল হিসেবে অভিহিত করে ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাটো জোট থেকে প্রত্যাহার করে নেয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। এর আগে দিনের শুরুতে ট্রাম্প বলেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল, তবে ইরান সরকার সেই দাবি অস্বীকার করেছে। গাজার 11 শিশুর ভাগ্যে না ছিল মায়ের কোলে ঘুম, না ছিল বাবার ছায়া। যুদ্ধের বিভীষিকায় জন্ম নেয় সেই শিশুদের পরিবার ছাড়াই পাঠিয়ে দেওয়া হয়েছিল মিশরে। জাতিসংঘের উদ্যোগে অবশেষে সেই 11টি শিশু গাজায় নিজেদের পরিবারের কাছে ফিরে এসেছে। যুদ্ধ কেড়ে নিয়েছিল জন্মের মুহূর্তে মায়ের স্পর্শ, বাবার পরিচয়, নিজের মাটির গন্ধ। 2 বছর পর সেই হারানো বন্ধন ফিরে পেল গাজার 11 শিশু। ফিরে এলো পরিবারে। গাজার মানবেতর পরিস্থিতির মধ্যেও এই পুনর্মিলন যেন মানবিক আশার এক বিরল আলো। 2023 সালে ইসরায়েলি আগ্রাসনের জেরে আল শিফা হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল 29টি অপরিণত শিশুকে। সীমান্ত বন্ধ থাকায় মায়ের কোলে নয়, ইনকিউবেটরে করে তাদের পাঠানো হয় মিশরে। সঙ্গে ছিল শুধু চিকিৎসক দল। জন্মের পর থেকেই পরিবার ছাড়া এই শিশুদের জীবন শুরু হয়েছিল যুদ্ধের ভয়াবহ বাস্তবতায়। 2 বছর পর জাতিসংঘের উদ্যোগে অবশেষে 11 শিশু গাজায় নিজেদের পরিবারের কাছে ফিরে এসেছে। সেই পুনর্মিলনের মুহূর্ত ছিল কান্না, আবেগ আর বিস্ময়ের মিশেল। কিন্তু এই ফিরে পাওয়ার আনন্দের মাঝেও রয়ে গেছে গভীর ক্ষত। এই শিশুদের বেশিরভাগই জানে না তার মা বাবাকে, চেনে না নিজের পরিবার। যুদ্ধ কেড়ে নিয়েছে পরিবারের অনেক সদস্যকে। এই 11 শিশুর গল্প শুধু পুনর্মিলনের নয়, বরং যুদ্ধের নির্মমতার প্রতিচ্ছবি। চিকিৎসকদের ভাষায় অনেক নবজাতক প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে প্রাণ হারিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত স্বাস্থ্য ব্যবস্থা এখনও টিকে থাকার লড়াই করছে। তবু এই 11টি শিশুর ফিরে আসা যেন প্রমাণ করে, সব হারিয়েও মানবিক সম্পর্কের শক্তি কখনো নিঃশেষ হয় না। ইরান যুদ্ধে পশ্চিমা মিত্রদের সহযোগিতা না পেয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় সরাসরি সহায়তা করতে অস্বীকৃতি জানানোয় এরই মধ্যে ফ্রান্স, ইতালি ও স্পেনের কড়া সমালোচনা করেছেন তিনি। ন্যাটোভুক্ত দেশগুলোকে ভীরু আখ্যা দিয়ে প্রয়োজনে আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি ছাড়াই ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এমন পরিস্থিতিতে পশ্চিমা মিত্রদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দূরত্ব বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সামরিক অভিযান চালাতে গিয়ে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে চটেছেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ন্যাটোর প্রভাবশালী দেশগুলো মার্কিন ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দীর্ঘদিনের মিত্রদের ভীরু বলে সম্বোধন করেছেন ট্রাম্প। তার দাবি, সংকটের সময়ে এই দেশগুলো নিজেদের গুটিয়ে নিয়ে বিশ্বাসঘাতকতা করছে। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফ্রান্স, যারা ইসরায়েলগামী মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। ট্রাম্পের অভিযোগ, সামরিক রসদ নিয়ে যাওয়া বিমানগুলোকে পথ ঘুরিয়ে নিতে বাধ্য করেছে ফরাসি প্রশাসন। তবে দেশটির সরকার জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকেই তারা বিদ্যমান নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইসরায়েল ঘোষণা দিয়েছে, তারা ফ্রান্স থেকে সব ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বন্ধ করে দেবে। সহযোগিতা না করার তালিকায় নাম লিখিয়েছে ইতালি ও স্পেনও। সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান অবতরণের অনুমতি দেয়নি ইতালি, যা ওয়াশিংটনের সঙ্গে রোমের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মার্কিন ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়েছেন, কোনো নির্দিষ্ট দেশের স্বার্থে নয়, কেবল ন্যাটোর সম্মিলিত রক্ষায় ঘাঁটি ব্যবহার করা যাবে। মিত্রদের ওপর চাপ
বাড়াতে ট্রাম্প এখন জ্বালানি রাজনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। তিনি যুক্তরাজ্য সহ যেসব দেশ ইরান বিরোধী অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে তাদের নিজেদের সাহস সঞ্চার করে হরমুজ প্রণালী দখলের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ট্রাম্পের মতে যারা ওয়াশিংটনকে সাহায্য করবে না তাদের উচিত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কেনা অথবা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা। এমন পরিস্থিতিতে ন্যাটোর ঐক্য এখন বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে ব্রিটিশ রাজ পরিবার। বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলা এপ্রিলের শেষ দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সফরে যাবেন। যদিও ট্রাম্প যুক্তরাজ্যের অসহযোগিতামূলক আচরণের সমালোচনা করেছেন, তবে এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে কতটা মেরামত করতে পারবে তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ইউক্রেনের লুহান্স্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। পাশাপাশি খার্কিভ এবং জাপোরিজিয়ায় কয়েকটি গ্রামও দখলে নেওয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, যদিও তাদের এমন দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। এদিকে ইউক্রেন জুড়ে ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত, বেশ কয়েকজন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ইস্টার উপলক্ষে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে জেলেনস্কির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। ইউক্রেন জুড়ে বুধবার ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন রাতভর 3 শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী। টানা এই ড্রোন হামলায় খেরসন ও চেরকাসি অঞ্চলে কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া লুটস্ক শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলমান সেনা অভিযানে বড় সফলতার দাবি করেছে রাশিয়া। তারা ইউক্রেনের লুহান্স্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তাদের ওয়েস্ট সামরিক গ্রুপ এই অঞ্চল দখলে নিয়েছে। লুহান্স্কের পাশাপাশি খার্কিভ এবং জাপোরিজিয়ার কয়েকটি গ্রামও দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জেলেনস্কিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডনবাস থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি ইউক্রেনের অনেক আগেই নেওয়া উচিত ছিল। দুপক্ষের মধ্যে তীব্র সম্মুখ লড়াইও অব্যাহত আছে। গত একদিনে প্রায় 200টি সরাসরি সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন রুশ বাহিনী একদিনে অর্ধ শতাধিক বিমান হামলা এবং 200-র বেশি গাইডেড বোমাবর্ষণ করেছে। ডোনেস্ক অঞ্চলে নিজেদের অবস্থান ধরে রাখতে ইউক্রেনীয় সেনারা পাল্টা গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। হামলা পাল্টা হামলায় দুই পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে। রাশিয়া জানিয়েছে তারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, ড্রোনের গুদাম এবং বিদেশি ভাড়াটে যোদ্ধাদের আস্তানা সহ 150 শতাধিক স্থানে নিখুঁত আঘাত এনেছে। অন্যদিকে ইউক্রেনের দাবি তারা গত একদিনে রাশিয়ার 2000-এরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধের এই ভয়াবহতার মাঝে ইস্টার উপলক্ষে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন তিনি, তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেনস্কির এই প্রস্তাবকে সস্তা প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে। মস্কোর দাবি এই বিরতি নিয়ে ইউক্রেন মূলত তাদের সেনা পুনর্গঠন ও শক্তি সঞ্চয় করতে চায়, যা যুদ্ধে রাশিয়ার উদ্দেশ্যকে ব্যাহত করবে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার শঙ্কায় যখন বিশ্ববাজারে তেলের হাহাকার, তখন অবাক করা স্বস্তিতে রয়েছে চীন। ভারত, জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো প্রতিবেশী দেশগুলো জ্বালানি সংকটে ভুগলেও বেইজিংয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেশটিকে রেখেছে সুরক্ষিত অবস্থানে। বৈদ্যুতিক গাড়ির বিপ্লব আর আমদানির বহুমুখী উৎসের কল্যাণে হরমুজ ছাড়াই মাসের পর মাস টিকে থাকার সক্ষমতা অর্জন করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতি। পারস্য উপসাগর থেকে তেল আমদানিতে চীন বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হলেও হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে বেইজিং মোটেও বিচলিত নয়। রয়টার্সের তথ্য বলছে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে যত তেল আমদানি করে চীন একাই তার চেয়ে বেশি তেল নেয় এই জলপথ দিয়ে। অথচ বর্তমান সংকটে এশিয়ার অন্যান্য দেশ যখন সাশ্রয়ী নীতি নিতে বাধ্য হচ্ছে, চীন তখন অভ্যন্তরীণ মজুত ও বিকল্প ব্যবস্থার উপর ভর করে স্বাভাবিক গতিতে চলছে। চীনের এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাদের বিশাল বৈদ্যুতিক গাড়ির বহর। গত বছর পর্যন্ত দেশটিতে বিক্রি হওয়া নতুন গাড়ির অর্ধেকেরও বেশি ছিল বৈদ্যুতিক, যা তেলের ওপর নির্ভরতা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে। গত এক বছরে বৈদ্যুতিক গাড়ির কারণে চীন যে পরিমাণ তেল সাশ্রয় করেছে তা সৌদি আরব থেকে তাদের মোট আমদানির সমান। জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল না হওয়া বেইজিংয়ের অন্যতম কৌশল। জাপান, যেখানে তাদের চাহিদার 80%ই সৌদি আরব ও আমিরাত থেকে মেটায়, চীন সেখানে অন্তত 8টি ভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে। এর মধ্যে রাশিয়া, ভেনেজুয়েলা ও ইরান থেকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিপুল পরিমাণ তেল কিনছে তারা। কোনো একটি একক উৎস থেকে চীনের মোট আমদানির 20% বেশি তেল আসে না।
জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য চীন গড়ে তুলেছে এক বিশাল ও রহস্যময় কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ। যদিও এই মজুতের সঠিক পরিমাণ বেজিং প্রকাশ করে না, তবে বিশ্লেষকদের ধারণা বাণিজ্যিক শোধনাগার সহ তাদের কাছে যে পরিমাণ তেল রয়েছে তা দিয়ে অন্তত 7 মাস অনায়াসেই পার করে দেওয়া সম্ভব। এছাড়া দেশটির অভ্যন্তরীণ তেল উৎপাদনও গত বছর দৈনিক 43 লাখ ব্যারেলে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে, যা মোট চাহিদার প্রায় 40% পূরণ করে। তেলের বাইরেও চীনের বিদ্যুৎ গ্রিডকে আমদানি